হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করব। তো মাথায় রাখবে, মিটিং অ্যাট নাইট কবিতাটির প্রথমে টাইটেল ছিল নাইট অ্যান্ড মর্নিং। পরবর্তীতে এটির দুটি পার্ট প্রকাশিত হয়, মিটিং অ্যাট নাইট অ্যান্ড পার্টিং অ্যাট মর্নিং। তো আজকের এই ভিডিওটিতে আমি মিটিং অ্যাট নাইট এই পার্টটি ডিসকাস করব। তো লেটস গেট স্টার্টেড। মিটিং অ্যাট নাইট রিটেন বাই রবার্ট ব্রাউনিং। তো সবার প্রথম আমি একটা ইনফরমেশান দিচ্ছি, তোমরা সেটাকে ভালো করে মাথায় রেখো। বলা যায় ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এটি হচ্ছে একটি আত্মজীবনীমূলক কবিতা। বিকজ রবার্ট ব্রাউনিং হিমসেলফ লাভড আ গার্ল নেমড এলিজাবেথ ব্যারেট। কারণ রবার্ট ব্রাউনিং নিজে হচ্ছে এলিজাবেথ ব্যারেট নামে একজন সুন্দরী মেয়েকে ভালোবাসতেন। তোমরা জানো এটি একটি প্রেমের কবিতা, তো তাই জন্য আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে একটি আত্মজীবনীমূলক প্রেমের কবিতা, যেখানে রবার্ট ব্রাউনিং নিজের প্রেমের কাহিনী সম্পর্কে বলেছেন। কিন্তু অবশ্য রবার্ট ব্রাউনিং কোনোদিন নিজের মুখে তা স্বীকার করেননি। তো এলিজাবেথ ব্যারেটকে রবার্ট ব্রাউনিং ভালোবাসতেন, কিন্তু এলিজাবেথ ব্যারেটের বাবা ছিলেন খুবই তীক্ষ্ণ মেজাজি একজন মানুষ, খুবই কঠোর প্রকৃতির। তিনি কোনোদিনই রবার্ট ব্রাউনিংকে মেনে নিতে চাননি। তাই তিনি তার মেয়েকে প্রতিজ্ঞা করেছিলেন তিনি যেন কোনোদিন তাকে বিয়ে না করেন। কিন্তু ফাইনালি দে গট ম্যারিড। তারা বিয়ে করে নিয়েছিল, তাদের ফ্যামিলির অমতেই তারা বিয়ে করে নেয়। তো রবার্ট ব্রাউনিং নিজে তার প্রেমিকার সাথে যখন প্রেমের সম্পর্ক ছিল, হয়তোবা তিনিও তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন, রাতে যেতেন দেখা করতে, রাতের আধারে দেখা করতে যেতেন। তো এই রাতের আধার এই কথাটা শুনে তোমাদের মাথায় হয়তো বা সেডাকটিভ কোনো চিন্তাধারা আসছে, নেগেটিভিটি একটা কাজ করছে, কিন্তু কোনো নেগেটিভ থিঙ্কিংয়ের প্রয়োজন নেই। কারণ সেই সময়কার প্রেম ছিল খুবই পবিত্র, খুবই নিষ্পাপ। আর আসলেই প্রেম একটা পবিত্র বিষয়। আজকে আমরা আমাদের অসভ্যতামি এবং অভদ্রামির কারণে প্রেমকে অপবিত্র করে তুলেছি। কারণ যে সময় রবার্ট ব্রাউনিং এই কবিতাটা লিখেছিলেন, সে সময় না ছিল সোশ্যাল মিডিয়ার হুড়োহুড়ি, না ছিল এই আপডেটেড মেসেজিং সিস্টেম। যেমন আজকালকার প্রেমিকরা প্রেমিকাকে বলে দেয়, আগাম আপডেট দিয়ে দেয়, আই এম অন মাই ওয়ে। তো সেই সময় প্রেমিকা প্রেমিক একে অপরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত কখন তার প্রেমিক তাকে দেখতে আসবে, এবং এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে অ্যাকচুয়ালি মিটিং অ্যাট নাইট কবিতাটিতে রবার্ট ব্রাউনিং তার প্রেমিকাকে দেখতে যাওয়ার যে থ্রিলিং এক্সপিরিয়েন্স, এক্সাইটমেন্ট, এবং তিনি কতটা উদ্বিগ্ন, সেটাই এই কবিতাটিতে বলা আছে। চলো এখন কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস শুরু করি। তো দেখো, প্রথম লাইনটাতেই বলা রয়েছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। দ্য গ্রে সি, ধূসর সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, কালো দীর্ঘ সমতল ভূমি। তো প্রথম তোমাদের একটা কোয়ারিজ আসতে পারে যে সমুদ্রকে কেন ধূসর বলা হলো। তো মাথায় রাখবে, গ্রে ইজ দ্য সিম্বল অফ ডিস্ট্রাকশন টু হোপ। মানে ধূসর হচ্ছে নিরাশা থেকে আশার হচ্ছে প্রতীক। মানে যখন মানুষ নিরাশার থেকে আশার দিকে এগোবে, তখন হচ্ছে গ্রে সিম্বলটাকে ইউজ করে। তারপরে এই ল্যান্ডটাকে লং এবং ব্ল্যাক বলার পিছনে কারণ কি? এখানে রবার্ট ব্রাউনিং বোঝাতে চাইছেন রিডারদের যে তিনি যে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবেন, সেই যাত্রাটা ছিল লং, দীর্ঘ, অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাক মিন্স ডেঞ্জার, অর্থাৎ সেই যাত্রাটা ছিল প্রচণ্ড বিপদসংকুল। যাত্রাপথে তারকে অনেক অবস্ট্যাকলস পার করে যেতে হবে, তাই জন্য বলছে এই লং ব্ল্যাক। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো,
এবং হলদে রঙের অর্ধচন্দ্রাকার এই চ্যাপ্টা যে চাঁদ সেটা ছিল লো, অর্থাৎ একদম মাথার উপরে ছিল না, তির্যকভাবে সেটা আলো দিচ্ছিল, যার আলোটা ছিল খুবই ক্ষীণ, তাই জন্য এখানে হাফ মুন বলেছে। এবং ইয়েলো বলার পিছনে একটা কারণ এটাই, কারণ এই চাঁদটা হচ্ছে সান্ধ্যকালীন আকাশের চাঁদ, সবে সূর্য ডুবে গেছে, সূর্যের সেই, তোমরা জানো সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়, তো সূর্যের যে আলোর আভা সেটা আকাশে তখনও ছিল, তাই জন্য হলদে রঙের বলেছে। এবং চাঁদটা হচ্ছে হাফ মুন, তাই আলো বেশি না থাকার কারণে রাতটা ছিল আধার রাত। And the startled little waves that live in fairy ringlets from their sleep. বলছে স্টার্টেল মানে চমকে ওঠা, লিটল ওয়েভস ছোটো ছোটো ঢেউগুলো, দ্যাট লিভ যেগুলো কী করছিল, লাভ দিয়ে দিয়ে এগোচ্ছিল, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দিয়ার স্লিপ। ওই ঢেউগুলোকে দেখে মনে হচ্ছিল যেন আচমকাই তাদের ঘুম ভেঙে গেছে এবং আগুনের যে বলয়, সেই একটা করে আগুনের বলয় তৈরি করে তারা এগিয়ে যাচ্ছে। তো এখানে হতে পারে কবি যে নৌকা বা জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে তার প্রেমিকাকে দেখতে যাচ্ছেন, সেই নৌকার সামনের অংশে ছিল একটা হ্যারিকেন বা লণ্ঠন, যেখান থেকে একটা টিপ টিপ করে একটা আলো জ্বলছিল, সেই আলোর প্রতিচ্ছবি সমুদ্রের জলে পড়ে তার ঢেউয়ের সাথে একটা আগুনের বলয় তৈরি করে এগিয়ে যাচ্ছিল। অ্যাজ আই গেইন দ্য কার্ভ উইথ পুশিং প্রো, গেইন বলতে এখানে অ্যাকচুয়ালি রিচ করা, পৌঁছানো। যখনই উনি কবি বলছেন যখনই আমি কব অর্থাৎ কিনারায় পৌঁছালাম, উইথ পুশিং প্রো, পুশিং মানে ঠেলে ধাক্কা দিয়ে, প্রো মানে হচ্ছে নৌকার অগ্রভাগ, তো নৌকার সামনের দিকটাকে পুশ করে, তোমরা জানো নৌকা বাইতে হয়, পুশ করে যখন আমি তীরে বা কিনারায় পৌঁছালাম, অ্যান্ড কোয়েন্স ইট স্পিড, এবং এটার গতি অর্থাৎ নৌকাটার গতিটা কী করলো, ব্রেক করলো, কোয়েন্স থেমে গেল, ইন দ্য স্লাশি স্যান্ড, স্যান্ড মানে তোমরা জানো বালুচর, বালিয়ারি, আর স্লাশি কথাটির অর্থ হচ্ছে কর্দমাক্ত। কর্দমাক্ত মিন্স তোমরা জানো নদী সমুদ্রের তীরবর্তী এলাকায় পলি জমে জমে মাটিটা খুব উর্বর হয়, সেটাকেই বলা হয় স্লাশি স্যান্ড। তো নৌকার অগ্রভাগ কী করেছে, ওই তীরে গিয়ে কর্দমাক্ত বালিয়াড়িতে ঠেকেছে, এর ফলে নৌকাটা কি সেই বালিয়াড়ি দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে এবং তার স্পিডটা কমে গেছে। তো এবার এখানে কবি এটা ইনার মিনিং থাকতে পারে কবির ভাবনায়, যে যেহেতু তিনি সমুদ্রের একদম কিনারে চলে এসেছেন, তার মানে হি ইজ অ্যাবাউট টু মিট হিজ বিলাভেড, তিনি একদম প্রায় কাছাকাছি চলে এসেছেন তার বিলাভেডের, আর কিছুক্ষণ পরেই তিনি তার দেখা পাবেন, তাই জন্য তিনি তার গতিটাকে মন্থ করে দিলেন এবং হি ইজ মেকিং আপ হিজ মাইন্ড, তিনি তার মনটাকে প্রস্তুত করছেন, টু প্রেজেন্ট হিমসেলফ ইন ফ্রন্ট অফ হিজ বিলাভেড, কী করে তিনি নিজেকে উপস্থাপন করবেন তার বিলাভেটের কাছে, কেননা অনেক দিন পর তিনি তার বিলাভেটকে দেখতে যাচ্ছেন। অথবা এটার আরেকটি ইনার মিনিং হতে পারে যে এই তার যাত্রাপথে, তার বিলাভেটের সঙ্গে মিটিং, এই যাত্রাপথে প্রকৃতি তথা সবাই তাকে বারবার বাধা দিচ্ছে যাতে তিনি তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না, কিন্তু তার ইচ্ছা শক্তি এত প্রখর, তিনি কোনো বাধাই মানছেন না, সব বাধাকে উপেক্ষা করে তিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তো চলো এর পরের স্ট্যান্জাটা দেখে নেওয়া যাক। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, এরপরে তার নৌকাটা সমুদ্রের তীরে পৌঁছানোর পরে কবি রবার্ট ব্রাউনিং কী করলেন, তাকে হাঁটতে হবে মাইল, 1 মাইল রাস্তা, সে রাস্তাটা আবার কেমন, অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, ওয়ার্ম মিন্স উষ্ণ, সি সেন্টেড অর্থাৎ সমুদ্র গন্ধযুক্ত, বিচ অর্থাৎ তট বা বালুচর। তো বলছে যে এরপরে তাকে হাঁটতে হবে উষ্ণ সমুদ্র গন্ধসিক্ত 1 মাইল পথ, যেটা ছিল সমুদ্রের
তট বা সমুদ্রের বালুচর, সেই রাস্তাটা তাকে পেরোতে হবে, টু মিট উইথ হিজ বিলাভেড। এরপরে আরও বলছে 3 fields টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স। এছাড়াও 3টে মাঠ তাকে ক্রস করতে হবে। কটা মাঠ? হাউ মেনি ফিল্ডস হি হ্যাভ টু ক্রস, তাকে কটা মাঠ ক্রস করতে হবে? 3 fields। 3 fields টু ক্রস, তাকে 3টে মাঠ ক্রস করতে হবে, পেরিয়ে যেতে হবে, টিল আ ফার্ম অ্যাপিয়ার্স, যতক্ষণ না ওই একটা ফার্ম অ্যাপিয়ার অর্থাৎ ফার্মটা আসছে, ফার্ম খামার বাড়িটা পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে 3টে মাঠ পেরিয়ে যেতে হবে। অর্থাৎ ইফ হি ওয়ান্টস টু গেট হিমসেলফ ইন ফ্রন্ট অফ দ্য ফার্ম, যদি তিনি ফার্মের নিজেকে নিয়ে যেতে চান, তাহলে হি মাস্ট হ্যাভ টু ক্রস 3 fields, তাকে কী করতে হবে? 3টা ফিল্ড, 3টা মাঠ পার করতে হবে। তো এখানে এই ফার্ম কথাটার দ্বারা তোমরা বুঝতে পারছো যে কবি তার বিলাভেটের সঙ্গে যে মিটিংটা করবেন সেটা অলরেডি আগেই ফিক্সড করা ছিল। তার মানে কবির বিলাভেট তিনিও জানেন যে ওই রাতে ওনার বিলাভেট আসবেন, এবং কবি নিজেও জানেন যে এই রাতে ওই খামার বাড়িতে গিয়ে আমি আমার বিলাভেটের সঙ্গে দেখা করব। তার মানে তাদের মনের মধ্যে তোমরা নিজেই ফিল করে দেখো কীরকম তাহলে একটা এক্সাইটমেন্ট কাজ করছে দুদিক থেকেই। আর ট্যাপ অ্যাট দ্য পেন, প্যান বলতে দরজার পাল্লা বা দরজার সাঁড়াশি। এরপরে কবি পৌঁছে গেল সেই অধীর আগ্রহের খামার বাড়িতে, এবং সেখানে গিয়ে দরজার পাল্লায় একটা ট্যাপ করলো, মানে টোকা মারলো। দ্য কুইক শার্প স্ক্রাচ অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, এবং টোকা মারার সঙ্গে সঙ্গেই দ্য কুইক শার্প স্ক্রাচ, মানে খুব তাড়াতাড়ি একটা স্ক্রাচ, একটা ঘষার শব্দ, তীক্ষ্ণ ঘষার শব্দ শুনতে পাওয়া গেল। অল্প আওয়াজে একটা ঘষার শব্দ টক করে শুনতে পাওয়া গেল। তার মানে এই লাইনটার দ্বারা তোমরা বুঝতে পারছো যে কবির প্রিয়তমাও জানতেন যে ওই রাতে তার প্রেমিক তারকে দেখতে আসছেন, তাই জন্য তিনি অধীর আগ্রহে না ঘুমিয়ে জানালার পাশে দাঁড়িয়ে তার প্রেমিকের অপেক্ষায় রত ছিলেন। অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, আর তোমরা জানো দেশলাই কাঠি দিয়ে যখন আগুন জ্বালানো হয়, প্রথমে সেই আগুনের যে আভাটা একদম জ্বলার মুহূর্তে সেটা নীলচে হয়, ধীরে ধীরে সেটা রেডিশ কালারে পরিণত হয়। তো এখানে কি বলছে যে একটা ছোট্ট প্রদীপ সময় একটা আলো জ্বলে উঠল। তো এটার দ্বারা কবি বোঝাতে চাইছেন যে অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য সেই রকম পরিবেশের দরকার নেই, অনেক আলো থাকবে, অনেক জাঁকজমক পরিবেশ থাকবে, যে রাতের আধারেও মনের মিলন সম্ভব, একে অপরের সাথে মন দেয়া নেয়া, একে অপরের সুখ স্বাচ্ছন্দ্য ভাগ করে নেয়া সম্ভব, সেটা যদি অল্প আলো হয় তবু সম্ভব। অ্যান্ড আ ভয়েসলেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এবং শোনা গেল একটা ভয়েস, একটা কণ্ঠস্বর, লেস লাউড, যেটা খুব অল্প ক্ষীণ মৃদু আওয়াজ শোনা গেল, একটা কণ্ঠস্বরের একটা মৃদু কণ্ঠস্বর শোনা গেল, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এবং ওই গলাটার মধ্যে ছিল এমন একটা ভাব যেন খুশিতে আছেন এবং হালকা ভয়েও আছেন, তার মধ্যে একটা খুশি কাজ করছে এবং ভয়ও কাজ করছে। এরকম সিচুয়েশন হয় না যখন আমরা একটুখানি খুশি হই আবার একটুখানি ভয় পেয়ে যাই, সেই অবস্থায় আমাদের যে গলাটা কাঁপা কাঁপা গলায় যে আওয়াজ থাকবে সেটাকেই এখানে মেনশন করেছেন কবি। তার মানে কবি বোঝাতে চাইছেন কবির প্রিয়তমা তিনি আসবেন তার সঙ্গে দেখা করার জন্য, এই খুশিতে প্রচণ্ড এক্সাইটেড, তাই জন্য তার গলায় একটু খুশির ছোঁয়া লেগে আছে, এবং তিনি এই ভেবে ভয় পাচ্ছেন কারণ আমাদের সমাজে প্রেমটাকে সবাই অন্য চোখে দেখে, এবং রাতের আধারে একজন যুবকের সঙ্গে যদি বাড়ির মেয়ে সাক্ষাৎ করে, সেটা যদি কারোর চোখে ধরা পড়ে সেটা খুব ভালো ঠেকে না কারোর কাছেই। তাই জন্য প্রিয়তমার কাছে এরকম একটা ভাবনা যে যদি আমি ধরা পড়ে যাই, অথবা দে বোথ আর থিঙ্কিং, তারা ভাবছে যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের মান সম্মান থাকবে না, মুখ দেখাতে পাবো না, এই জন্যটা ওদের মধ্যে ভয় কাজ করছে। দেন দ্য টু হার্টস বিটিং ইজ টু ইজ, এই যে তার কণ্ঠস্বর, যে স্বরের মধ্যে ছিল হালকা শোক এবং একটা ভয় কাজ করছিল, তার থেকেও
তাদের দুজনের যে হার্ট বিট করছে, সেই হৃদয়ের যে হৃদস্পন্দন, তার আওয়াজটা ছিল একটুখানি বেশি। অথবা বলা যায় যে তারা ফাইনালি একে অপরের কাছে গেলেন, ঘরের ভিতরে গেলেন এবং তারা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের হার্টবিট শুনছেন। অর্থাৎ তাদের অধীর আগ্রহের এই যে সাক্ষাৎকার, সেটা ফাইনালি তাদের পক্ষে সম্ভব হলো। তারা একে অপরের সামনে আসলেন, এবার তাদের প্রেম বিনিময় হবে। তো মাথায় রাখবে, এটি মূলত একটি প্রেমের কবিতা। তো রবার্ট ব্রাউনিং এমন একজন কবি, উনি ওনার জীবনে এত প্রেমের কবিতা লিখেছেন, আমার মনে হয় না অন্য কোনো কবি এত প্রেমের কবিতা লিখতে পেরেছেন। তো ইনি নিজেও ছিলেন একজন প্রেমিক। অবশ্যই স্বভাবতই ইনি যেহেতু প্রেমিক, তিনি প্রেমের মর্ম বুঝতেন, প্রেমের মূল্য দিতেও জানতেন। কিন্তু আজকালকার যে প্রেম, একজনের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে, একজনের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত, একজনের কাছ থেকে কিছু নিচ্ছে, সে প্রেমটা অ্যাকচুয়ালি প্রেম নয়, সে প্রেমটা হচ্ছে অসভ্যতামি, নোংরামি, নষ্টামি। কিন্তু এনারা যে প্রেমটা করেছিলেন, সে প্রেমটা হচ্ছে নিষ্পাপ, পবিত্র। আর মাথায় রাখবে, যদি তোমার প্রেম পবিত্র হয় তাহলে প্রকৃতিও চাইবে, তোমাকে তোমার সেই ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, কেননা আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথম যেন সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ. Please support me and my channel. I will try my level best to help you. Love English. English will love you.